2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলের জয় নিশ্চিত করেছে। শেষ 12 মিনিটে মানে হচ্ছে 80 থেকে 92 মিনিট পর্যন্ত তিনটা অতিমানবীয় গোল হয়েছে এবং এই কামব্যাককে এখন পর্যন্ত বলা হচ্ছে এবারের বিশ্বকাপের শ্রেষ্ঠতম কামব্যাক। তবে আলোচনা রয়েছে, ডিসকাশনসের জায়গায় অনেক বেশি ডিবেট রয়েছে এবং সেই ডিবেটের পয়েন্ট মোটামুটি তিনটা, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে উইথ পিকচার ডিসকাশন করব। আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আলভারেজ মানে যার সাথে মোহাম্মদ সালার মোটামুটি একটা ক্ল্যাশ হলো এবং সেটা আর্জেন্টিনার ডিবক্সের ভেতরে। সেখানটায় আলভারেজের টাচ লেগে যখন মোহাম্মদ সালাহ পড়ে গেলেন, সেই আলভারেজের টাচ লেগে সালার পড়ে যাওয়ার ঘটনাটা কি ছিল, আসলে এটা কি ফাউল ছিল কি না, মানে আলভারেজ ফাউল করেছিলেন কি না, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মিশর কেন, মানে ওটা যদি ফাউল হয়, আলভারেজের সাথে সালাহর যে ক্ল্যাশ হয়েছে সেই ক্ল্যাশটা যদি ফাউল হয়ে থাকে, তাহলে কেন মিশর পেনাল্টি পেল না? এই জায়গাটা আসলে মাঠের রেফারির ভূমিকাটা কি ছিল, বা ভিএআর কেন আসলে এখানটায় ইন্টারভেন করলো না? তারা কি পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছে নাকি তাদের মতো দেখে চুপ থেকেছে? প্রশ্ন নাম্বার 3, আর্জেন্টিনার তৃতীয় গোলটা বৈধ নাকি অবৈধ? আপনারা যদি 58 মিনিটের ঘটনা দেখেন, যখন লিসান্দ্রো মার্টিনেজের সাথে একটা ক্ল্যাশ হয় এবং সেখানটায় লিসান্দ্রো ফাউলের শিকার হবার কারণে জিকো যে গোলটা করেছিলেন, দ্বিতীয় গোল ছিল সেই সময়ের, ওই জিকোর ওই গোলটাকে বাতিল হিসেবে গণ্য করা হয়, ভিএআর ইন্টারভেইন করে। ঠিক একইভাবে যদি মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হন এবং আলভারেজ সেই কাজটা করে থাকেন, তাহলে তো আর্জেন্টিনার তৃতীয় গোলটাও যেমন করে মিশরের দ্বিতীয় গোল বাতিল হয়েছিল, আর্জেন্টিনার তৃতীয় গোলও বাতিল হবার কথা এবং একই সাথে ইজিপ্টের পেনাল্টি পাবার কথা। এই যে প্রশ্নগুলো উঠেছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ফ্রেম বাই ফ্রেম ধরে। প্রথম প্রশ্নের উত্তর, যে আলভারেজ আসলে ফাউল করেছিল কি না, এই প্রশ্নের উত্তর দেবার আগে একটা বেসিক প্রশ্ন আপনাদের রেখে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে সেই প্রশ্নের উত্তরটাও আপনারা চেষ্টা করবেন মেমোরাইজ করার জন্য। প্রশ্নটা হচ্ছে যে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বা এই বিশ্বকাপ টাইটেলটায় জেতার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দল, ডিজার্ভিং টিম, আপনাদের কোন দলটাকে মনে হয়? আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গতকালকের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচের রেফারি কোন দেশের? এবার আসুন, আলভারেজ ফাউল করেছিল কি না। ইফ ইউ লুক এট দ্য পিকচার্স, তাহলে একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে তো নতুন করে কোনো কিছু বানানোর নেই, যে আলভারেজ ভার্সেস মোহাম্মদ সালাহ অ্যান্ড দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন ইনটু দ্য ডিবক্স অফ আর্জেন্টিনা। খুবই সেন্সিটিভ একটা জায়গার মধ্যে, যেখানটায় যদি কোনো দল, মানে ডিবক্সটা যাদের, গোল কিপিং পজিশনটা ওইখানটায় যাদের, সেই দল যদি বা সেই দলের কোনো ফুটবলার যদি কোনো ফুটবলারকে অবৈধভাবে স্পর্শ করে ফাউল করে, তাহলে এটা একটা নির্ঘাত পেনাল্টি এবং এটা নিয়ে কোনো ধরনের ডিসকাশনের সুযোগ নেই। এবং এরকম একটা ঘটনা ঘটেছে গতকালকের ম্যাচে, এবং সেই ঘটনাটা ঘটেছে ম্যাচ শেষের জাস্ট 5 থেকে 7 মিনিট আগে, যখন সালাহ ভার্সেস আলভারেজের ওই ক্ল্যাশটা হয়। সালাহ পড়ে গেলেন, আলভারেজ ওই বলটা উইন করতে গিয়ে সালার সাথে ক্ল্যাশে জড়ালেন এবং শেষ পর্যন্ত সালার পড়ে যাওয়ার পরেও ইজিপ্টকে পেনাল্টি দেয়া হলো না এবং রেফারির ভূমিকা নিয়ে অনেক বেশি প্রশ্ন এখানটায় উঠছে। ভিএআর কেন ইন্টারভিন করেনি সেই প্রশ্নটা উঠছে। যখন দুজনের মধ্যে ক্ল্যাশ হচ্ছিল, খেয়াল করে দেখবেন, দ্যাট টাইম শুরুতে বলের কন্ট্রোল ছিল মোহাম্মদ সালাহর কাছে। হি ওয়াজ গোয়িং ফরওয়ার্ড, কোন দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন? গোল মুখে এগিয়ে যাচ্ছিলেন। ইদার তিনি গোল করবেন অর তিনি একটা বেটার পজিশন ক্রিয়েট করে বলটাকে পাস করবেন টু স্কোর বাই সামওয়ান। এই তো ঘটনা। হি ওয়াজ গোয়িং ফরওয়ার্ড টু দ্য গোল পোস্ট, মোহাম্মদ সালাহ সেদিকে যাচ্ছিলেন। ডিউরিং দ্যাট টাইম জুলিয়ান আলভারেজ তিনি সালাহকে চ্যালেঞ্জ করলেন এবং ওই চ্যালেঞ্জের পরে ক্ল্যাশটা ঘটে। বাট বিফোর দ্যাট ক্ল্যাশ, ইফ ইউ লুক এট দ্য পিকচার, আলভারেজ গট দ্য ফুল কন্ট্রোল অফ দ্য বল। মানে আমার সাথে আপনার একটা বল নিয়ে কারাকারি হচ্ছে, আপনি গোল দিতে যাচ্ছেন, আমি আপনাকে আটকাতে যাচ্ছি, এন্ড ডিউরিং দ্যাট টাইম আমি আপনাকে আটকাতে যাবার সময়, মানে আপনি তো গোল দিতে যাচ্ছেন, আমি আপনাকে ডিফেন্ডার হিসেবে অথবা ওই সময় একজন প্লেয়ার হিসেবে আটকাতে যাচ্ছি,
আটকাতে যাবার সময় আমি বলের কন্ট্রোল আপনার থেকে নিয়ে নিলাম, এবং বলের কন্ট্রোল নেবার পরে আমার এবং বলের ডিরেকশন অপোজিট টু ইউর ডিরেকশন। সহজ করে বললে যে আপনি আসলে যেই দিকে গোয়িং ফরওয়ার্ড ছিলেন, গোলমুখে গোয়িং ফরওয়ার্ড ছিলেন, আই এম টকিং অ্যাবাউট মোহাম্মদ সালাহ, যিনি গোল করার জন্য গোল পোস্টের দিকে আসলে এগিয়ে যাচ্ছিলেন উইথ দ্য বল। যখন তাকে চ্যালেঞ্জ করেন আলভারেজ, তখন তিনি বলের কন্ট্রোল নিয়ে ঠিক বিপরীত দিকে আগাতে থাকেন, যেটা হচ্ছে আর্জেন্টিনার বক্সটা, যেই দিকটা হচ্ছে ইজিপ্টের দিকে। এখন আপনি যখন বলের কন্ট্রোল নিয়েছেন প্রথমত, দ্বিতীয়ত আপনি ডিফারেন্ট ডিরেকশনে ওই বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং এগিয়ে যাবার মুখে আপনার সাথে বা আলভারেজের সাথে সালার ক্ল্যাশ হলো এবং সালা পড়ে গেলেন। এটা ফাউল হিসেবে বিবেচিত হবে না, কারণ বলের কন্ট্রোলটা ওই সময় সালার কাছে ছিল না। প্রথমত ওই ফাউল হবার আগে, অথবা ওই ক্ল্যাশ হবার আগে, বা ওই টাচ হবার আগে, অথবা মোহাম্মদ সালাহ পড়ে যাবার আগে, দ্য ফুল কন্ট্রোল অফ দ্য বল দ্যাট টাইম কন্ট্রোল বাই হুলিয়ান আলভারেজ। সো আলভারেজ যেহেতু বলের কন্ট্রোল নিয়েছেন, এবং বলের ডিরেকশন হচ্ছে সালাহ যেদিকে দৌড়াচ্ছিলেন তার বিপরীত দিকে, যেদিকে সালাহ যাচ্ছেন বল সেদিকে আর যাচ্ছিল না, বল যাচ্ছিল বিপরীত দিকে। বিপরীত দিকে যাবার কারণটা কি? কারণ আলভারেজ হচ্ছে বলের কন্ট্রোল নিয়েছেন, তিনি তো নিশ্চয়ই সালাহ যেদিকে যাচ্ছে সেদিকে বল পাঠাবেন না, তাহলে তো তার পক্ষেই তার বিপক্ষেই গোল হয়ে যাবে। তিনি বলের কন্ট্রোল নিয়ে বিপরীত দিকে নিয়ে যাচ্ছিলেন। সো দ্য লাস্ট টাচ টু দ্য বল বাই হুলিয়ান আলভারেজ, এবং ওই লাস্ট টাচটা ছিল মোহাম্মদ সালাহ যেদিকে যাচ্ছিলেন তার বিপরীত দিকে, এবং সেই দিকটা হচ্ছে ইজিপ্টের বক্সের দিকে। যখন এটা ঘটবে, যেহেতু লাস্ট টাচ বাই ফুটবলার অফ আর্জেন্টিনা, আর্জেন্টিনার ওই ফুটবলারের এগেনস্টে অথবা আলভারেজের এগেনস্টে সেটা ফাউল হিসেবে গণ্য হবে না, কারণ লাস্ট টাচ তিনি করেছেন এবং বলের ডাইরেকশন তো আসলে সালার দিকেই ছিল না। ধরেন এক জায়গায় খেলা হইতেছে, একটা ছোট এক্সাম্পল দিই। খেলাটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ম্যাচের মিডফিল্ডে। এখন মিডফিল্ডে যখন খেলা হচ্ছে, বলের কন্ট্রোলটা কোনো একটা দলের কাছে রয়েছে ওই সময়টায়, কিন্তু মিডফিল্ডে না। মিডফিল্ডে তো খেলা হচ্ছে, মাঠে তো বিভিন্ন জায়গায় ফুটবলার ছড়িয়ে ছিটিয়ে থাকে, মাঠের অন্য একটা অংশে সেটা হতে পারে কোনো একজন ফুটবলার আরেকজন ফুটবলারের সাথে ক্ল্যাশে জড়িয়ে গেলেন, অথবা খেলাটা হচ্ছে ডি বক্সের মধ্যে, কোনো একটা দলের ডি বক্সের মধ্যে খেলা চলছে, কিন্তু ওই খেলা চলমান অবস্থায় মিডফিল্ডে কোনো একজন ফুটবলার আরেক দলের ফুটবলারের সাথে ক্ল্যাশে জড়িয়ে গেলেন, মারামারি হয়ে গেল। এখন যেহেতু বলের লোকেশনটা ওই মুহূর্তে ডিবক্সের ভেতরে, তাহলে কি ডিবক্সের ভেতরে থাকার কারণে দুই ফুটবলার যে ক্ল্যাশে জড়ালেন এটার জন্য কোনো দল পেনাল্টি পাবে? তা তো হবে না, কারণ ঘটনাটা যেখানটায় ঘটেছে আর বলের ডিরেকশন যেখানটায় সেটা ভিন্ন। ঘটনাটা যেখানটায় ঘটেছে মোহাম্মদ সালাহ ভার্সেস আলভারেজ, এবং সেই বলের যে ডিরেকশন সেটা ভিন্ন। আলভারেজ এবং সালার এই ঘটনাটা ফাউল হিসেবে বিবেচিত হতো তখনই যদি বলের ডিরেকশন থাকতো হচ্ছে আর্জেন্টিনার গোলপোস্টের দিকে, লাস্ট টাচ থাকতো মোহাম্মদ সালার পা থেকে, এবং আলভারেজ সেখানটায় গিয়ে সালাকে ফেলে দিতেন, দ্যাট ইট কুড বি অফিসিয়ালি ট্রিটেড অ্যাজ আ ফাউল। সো এটা ফাউল হয় নাই। এখন আপনারা বলতে পারেন যে রেফারি কেন ইন্টারভিন করেনি, ওভারলুক করে গেছেন, ভিএআর কেন দেখেন? ভিএআর কন্টিনিউয়াসলি পুরো ম্যাচটাকে মনিটর করেন, এবং কোথাও যদি মনে হয় যে এখানটা একটা গ্রস ভায়োলেশন হয়েছে বাই দ্য রেফারি কানে যেহেতু সেই মাইক্রোফোনটা থাকে, ভিএআর তার মতো করে রেফারিকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পাল্টানোর জন্য বা রিভিউ করার জন্য পাঠিয়ে দেন। সো গতকালকের এই ইনসিডেন্টটা যখন ঘটেছিল, ভিআর তার মতো করে দেখেছে এবং দেখে যেটা বুঝেছে আমি আপনাদের যেটা বললাম সেটাই। পয়েন্ট নাম্বার 2, যে আর্জেন্টিনার এই ফাউলটা যদি আসলে ফাউল না হয়, তাহলে যেই ফাউল নিয়ে আলোচনা হচ্ছে, জিকোর যে গোলটা বাতিল হয়ে গেল, যেখানটায় হচ্ছে আমরা দেখেছিলাম লিসান্দ্রোকে ফাউল করা হয়েছে, এবং যে কারণে হচ্ছে শেষ পর্যন্ত জিকোর গোল বাতিল হলো, ইজিপ্ট 2-0 এগিয়ে যেতে পারলো না, ম্যাচের 57-58 দিকের ঘটনা। ওই ফাউলটা কেন ফাউল হলো? ওই ফাউলটা কেন ফাউল হয়েছে তার মূল কারণটাই হচ্ছে, খুব সহজ করে যদি আপনাদেরকে বলি, তার মূল কারণটাই হচ্ছে ওই সময়টা আপনারা যদি দেখেন নাম্বার 6 লিসান্দ্রো মার্টিনেজ, তিনি বলের কন্ট্রোলে ছিলেন। দ্যাট টাইম লিসান্দ্রো ছিলেন বলের কন্ট্রোলে। সালাহ যেমন বলের কন্ট্রোল হারিয়েছিলেন টু আলভারেজ, লিসান্দ্রোর ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। লিসান্দ্রোর কন্ট্রোলেই বল ছিল, এবং লিসান্দ্রোর কন্ট্রোলে বল থাকা অবস্থায় তাকে ফাউল করা হয়েছে, শার্ট টেনে ধরা হয়েছে, বুটে কিক করা হয়েছে। সো যার কন্ট্রোলে বল থাকবে, লাস্ট
টাচের ক্ষেত্রে যিনি আসলে বলটাকে অন করবেন তিনি যদি আঘাতপ্রাপ্ত হন দ্যাট ইজ আ ফাউল। কিন্তু লাস্ট টাচ যিনি করেছেন